আর্থিক অবস্থার বিবরণী 5 নম্বর অঙ্কটা সলভ করতেছে। 5 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের বইয়ের শেষ উদাহরণ। আমরা এসএসসির লেকচার আছি, পেজ নাম্বার 165, উদাহরণ নাম্বার 5। এটা এসএসসির বই দেখা লাগবে লেকচারটা শোনার আগে। যাই হোক, আমাদের এইখানে যে উদাহরণটা দেয়া আছে, এই উদাহরণটা যদি তোমরা পারো তাহলে ম্যাক্সিমাম অঙ্কগুলোই তোমরা পারবা। 2, 3, 4, 5 এসএসসিতে আমাদের আমাদের যে এক্সারসাইজগুলো আছে, এক্সারসাইজগুলো পারার জন্য অবশ্যই 4টা অঙ্ক পারতে হবে আগে। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে 5টা উদাহরণ আমরা দেখলাম এসএসসিতে বইতে, আমাদের এসএসসির বইতে, এখানে একটাও সেবামূলক প্রতিষ্ঠান নাই। অথচ দেখবা যে আমাদের প্রথম সৃজনশীলটাই সেবামূলক প্রতিষ্ঠানের উপরে। তাহলে সেবামূলক প্রতিষ্ঠানে যদি অঙ্ক থাকে তাহলে কীভাবে অঙ্কটা করা লাগবে এটা কিন্তু আমাদের আইডিয়াই নেই। তো এই অঙ্কগুলো কীভাবে করা লাগবে সেবামূলক প্রতিষ্ঠান আমরা যখন এক্সারসাইজ করবো তখন আলোচনা করবো। যাই হোক, 5 নম্বর অঙ্কটা বেশ কিছু কারণে ইম্পর্টেন্ট আমাদের কাছে। আসলে প্রত্যেকটা সমন্বয় এখানে ইম্পর্টেন্ট। যেমন আগে আমি সমন্বয়গুলো সলভ করতেছি, আগে তোমরা সমন্বয়গুলো মনোযোগ দিয়ে শুনবা সব। যাদের সমস্যা হয়, যেহেতু এটা আপলোড করা হয় ইউটিউবে, যেহেতু এটা আমাদের কাছে আছে, তোমরা যারা কোচিংয়ের স্টুডেন্ট আছো, তো অবশ্যই তোমরা যদি চাও তাহলে এটা আবার ম্যানেজ করে আবার শোনা যায়। আমার কাছে মনে হয় তোমাদের সেই ইচ্ছাটাই নেই। যাই হোক, সবাই একটু মনোযোগ দিয়ে লেকচারটা শুনবো। আমরা আগে সমন্বয়গুলো সলভ করতেছি, এরপরে দেখো প্রত্যেকটা অঙ্কের প্যাটার্ন সেম। প্রথমে হচ্ছে আমাদের মোট মুনাফা বের করতে হবে, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের বাইরে বাদ দিতে হবে। এরপরে পরিচালন বাইরে বাদ দিতে হবে, পরিচালন মুনাফা আসবে। এরপরে অপরিচালন আয়কে প্লাস করতে হবে, অপরিচালন বাইরে মাইনাস করতে হবে, বাস নিট মুনাফা চলে আসবে। এরপরে মালিকানা সত্ত্ব বিবরণী আমি প্রথম দিন যখন আমাদের ফাইনাল অ্যাকাউন্ট লেকচার 1 যেটা আছে, ওখানে আমরা শুধু এটা দেখাইনি, মূলধনের সাথে তুমি উত্তোলনে মাইনাস করো, অতিরিক্ত মূলধন অথবা একদম মানে তোমার লাভ বা ক্ষতিরে প্লাস করো আর উত্তোলনে মাইনাস করো, শুধু এতটুকু না, মূলধনের সাথে কী কী প্লাস মাইনাস হইতে পারে পুরাটা আইডিয়া দেওয়া আছে আমাদের বেসিক লেকচার 1-এ ফাইনাল অ্যাকাউন্ট। ওইখান থেকে দেখে নিতে হবে মূলধনের সাথে অতিরিক্ত মূলধন থাকলে প্লাস করতে হবে, মূলধনের সুদ সমন্বয় থাকলে প্লাস করতে হবে, নিট লাভ থাকলে প্লাস করতে হবে, সাধারণ সঞ্চিতি তহবিল জেনারেল রিজার্ভ এটা থাকলেও প্লাস করতে হবে। আজকের অঙ্কে কিন্তু সাধারণ সঞ্চিতি তহবিল আছে, যার জন্য প্রত্যেকটা কথা এখানে ইম্পর্টেন্ট। মাইনাস করতে হয় উত্তোলন, পণ্য উত্তোলন, জীবন বীমা প্রিমিয়াম, আয়কর অথবা উত্তোলন সংগঠিত যত কাহিনী আছে, যেমন আজকে আমরা পাচ্ছি পণ্য উত্তোলন। তো মালিকানা সত্ত্ব বিবরণীতে কী কী করা লাগবে এটা একটা ডিটেলস দেওয়া আছে। আর্থিক অবস্থার বিবরণীতে প্রথমে বুঝতে হবে স্থায়ী সম্পদগুলো, এরপরে চলতি সম্পদ, এরপরে দীর্ঘমেয়াদী সম্পদ, এরপরে অন্যান্য সম্পদ। দায় ও মালিকানা সত্ত্বে গিয়ে প্রথমে চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, এরপরে সমাপনী মালিকানা সত্ত্বটা নির্ণয় করতে হবে। যাই হোক, সরাসরি অঙ্কে ঢুকতেছি এখন। একটু ডেমো দিলাম প্রথমে যে আমাদের কোন জায়গায় কোন পার্টগুলোতে কী কাজ আছে আমাদের। প্রথমে ভালো করে সমন্বয়টা করে নিতে হবে। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 1000 টাকা, এটা জাবেদা করে নিবা। দেখো যে কোনো সমন্বয় যদি তুমি জাবেদা করে নাও তোমার জন্য ইজি হবে। এটা কিন্তু সাধারণ জাবেদা। উত্তোলন হিসাব ডেবিট টু ক্রয় হিসাব ক্রেডিট। উত্তোলন মূলধন থেকে মাইনাস করতে হবে। উত্তোলন মূলধন থেকে কি করতে হবে? মূলধন থেকে মাইনাস করবো। উত্তোলনকে আগে মূলধন থেকে কি করবো? মাইনাস। আর ক্রয় হিসাব ক্রেডিট মানে কি? পণ্য কমা না বাড়া? পণ্য কমাই দিতে হবে। তোমার কীভাবে মনে থাকবে? এটা জাবেদা না করলে তুমি যদি এটা মুখস্থ করো কোনোদিন এটা মনে থাকবে না। কারণ কোন পার্টে এটা যাবে একমাত্র জাবেদা দিয়ে তুমি বুঝতে পারবে। এটা জাবেদা হলো উত্তোলন হিসাব দেবে। উত্তোলন আমাদের কোন পার্টে যায়? মূলধন থেকে এটা কী হয়? মাইনাস। আর ক্রয় হিসাব ক্রেডিট মানে কি? ক্রয় থেকে মাইনাস। তাহলে ক্রয় কোথায় বসে? বিক্রিত পণ্যের ব্যয় বসে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় এটা ক্রয় থেকে কী করতে হবে? মাইনাস। অলিখিত আন্তঃফেরত। আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, এটা তোমার ভালো করে জানতে হবে। তাহলে সাধারণত আমরা বিক্রয় ফেরতটা র্যামিলেই পাই, কিন্তু আজকে যে বিক্রয় ফেরতটা আছে এই বিক্রয় ফেরতটা আমরা কোথায় পাচ্ছি? সমন্বয়। তাহলে সমন্বয় থাকলে তো দুইবার বসবে। এর জন্য আমাদের আন্তঃফেরতের জাবেদাটা খুব ভালোভাবে জানতে হবে। বিক্রয় ফেরতের জাবেদাটা খুব ভালো করে জানতে হবে। বিক্রয় ফেরতের জাবেদাটা কী হবে? মনে নাই তোমার, ধরে নাও বিক্রয় ফেরতের জাবেদাটা মনে পড়তেছে না। ধারে বিক্রয়কে উল্টাই দিবা। ধারে বিক্রয়ের জাবেদাটা তো অনেকেরই মনে থাকে। দেনাদার হিসাব ডেবিট টু বিক্রয় হিসাব ক্রেডিট, এটারে উল্টায় কি বলবা? বিক্রয় ফেরত হিসাব ডেবিট টু দেনাদার হিসাব ক্রেডিট। যেখানে দেনাদার ডেবিট ছিল ধারে বিক্রয়ের জাবেদা, এখানে দেনাদার কি হবে? ক্রেডিট। আর বিক্রয় ফেরতে কি করতে হবে? ডেবিট। তো আন্তঃফেরত যদি কোশ্চেনে লেখা থাকে আমরা বিক্রয় ফেরত বলবো না, আন্তঃফেরতই বলবো। আন্তঃফেরত মানেই বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত লিখলেও কোনো সমস্যা নেই, মার্ক দিবে, কোনো প্রবলেম না। তাহলে আমরা লিখতে পারি কি? আন্তঃফেরত হিসাব ডেবিট টু দেনাদার হিসাব ক্রেডিট। এটা কোথায় কোথায় যাবে ফাইনাল অ্যাকাউন্টে? আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত,
বিক্রয় ফেরত, বিক্রয় থেকে কি করতে হয় মাইনাস, এটা তো আমরা সবাই জানি। আর দেনাদার হিসাব ক্রেডিট হওয়া মানে কি, দেনাদার কমা, দেনাদার কি কমা, এর জন্য দেনাদার থেকে কি করতে হবে মাইনাস। আমি যদি এটা মুখস্থ করতে যাই বেশি দিন মনে থাকবে না, আমি যদি বুঝে বুঝে করি তাহলে অনেক দিন মনে থাকবে। আর জাবেদা দিয়ে করবা, আন্ত ফেরতের আগে জাবেদা বাড়াবা, আন্ত ফেরত ডেবিট টু বিক্রয়, সরি আন্ত ফেরত হিসাব ডেবিট টু দেনাদার হিসাব, আন্ত ফেরত মানে বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত, বিক্রয় থেকে কি করতে হয় মাইনাস, মাইনাস করে দিব। আর দেনাদার হিসাব ক্রেডিট হওয়া মানে কি, দেনাদার কমা, এর জন্য দেনাদার থেকে কি করবো মাইনাস। গেল বই ফেরত, আন্ত ফেরত যারা পারবা তারা বই ফেরতও পারবা। এটা ক্রয় ফেরত, ক্রয় ফেরতের জাবেদা ধারে ক্রয় ঠিক উল্টা জাবেদা দিবা, ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ক্রেডিট আছে, পাওনাদার হিসাবকে ডেবিট করে দাও, পাওনাদার হিসাব ডেবিট। আর ক্রয় ফেরত অথবা বই ফেরত হিসাব ক্রেডিট। বই ফেরত মানে ক্রয় ফেরত মনে থাকবে, কিন্তু বই পরিবহন কিন্তু ক্রয় পরিবহন। বই ফেরত মানে ক্রয় ফেরত, কিন্তু বই পরিবহন মানে না, সরি বই ফেরত পরিবহন মানে বিক্রয় পরিবহন, সরি আমি ভুল বলছি। বই ফেরত মানে ক্রয় ফেরত, আর বই পরিবহন মানে হচ্ছে বিক্রয় পরিবহন। আন্ত ফেরত মানে বিক্রয় ফেরত, আর আন্ত পরিবহন মানে হচ্ছে ক্রয় পরিবহন। এটা একটু চেঞ্জ, এটা একটু বাসায় নিজে নিজে একটু প্র্যাকটিস করা লাগবে, একটু মনে মনে বলা লাগবে। যে একটু খাম খেয়ালি হলে তোমার একটু অমনোযোগী হইলে দেখো আমারও ভুল হইতেছে, যার জন্য তোমাদের তো ভুল হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকবে, খেয়াল করে করবো এটা আমরা। যাই হোক বই ফেরত তাহলে কি হইতেছে, জাবেদাররা পাওনাদার হিসাব ডেবিট। পাওনাদার হিসাব কখন ডেবিট হয়, যখন দায় হ্রাস পায়, তাহলে পাওনাদার থেকে এটাকে কি করতে হবে মাইনাস, আর ক্রয় থেকে মাইনাস। তাহলে আন্ত ফেরতটা আমরা কি করলাম, দেনাদার থেকে মাইনাস, বিক্রয় থেকে মাইনাস। বই ফেরতটা পাওনাদার থেকে মাইনাস, ক্রয় থেকে মাইনাস। আমাদের একটা স্বভাব আছে যে এই এন্ট্রিটা কি করতে হবে, বই ফেরত এটা কই থেকে মাইনাস করতে হবে, ক্রয় থেকে মাইনাস, পাওনাদার থেকে মাইনাস। আমরা মুখস্থ করে গেল যেটা এই এন্ট্রিটা কি করতে হবে, ওই এন্ট্রিটা কি করতে হবে, আমাদের অভ্যাস কিন্তু এটা কই যাবে। আমাদেরকে প্রশ্ন করি, আমরা যখন কোনো ফ্রেন্ডে জিজ্ঞাসা করি, আমরা জিজ্ঞাসা করি এটা কোথায় কোথায় বসবে, তখন বলে দেয় যে এটা একবার ক্রয় থেকে মাইনাস হবে, আরেকবার পাওনাদার থেকে মাইনাস হবে। এটা মনে থাকবে না বেশি, এটা জাবেদা করতে হবে। ভাইয়া লেখাটা পারাটা বড় ইস্যু না, যখন আমরা অঙ্ক শিখতেছি তখন শেখাটা বড় ইস্যু, যে কেন এটা ক্রয় থেকে মাইনাস হবে, কেন এটা পাওনাদার থেকে মাইনাস হবে, এটা বুঝে গেলে ভালো হয়। তাহলে এখানে জাবেদাটা কি হচ্ছে, ক্রয় ফেরতের জাবেদাটা মুখস্থ রাখতে হবে, পাওনাদার হিসাব ডেবিট টু, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এটা আমাদের জাবেদার শিটে বারবার শেখানো হয়েছে। জাবেদা 1 আছে, জাবেদা লেকচার 2 আছে, এগুলো যদি একটু দেখি তাহলে জাবেদার এই ঝামেলাগুলো শেষ হয়ে যায়। ইনকেস কালকে আমাদের জাবেদার উপরে পরীক্ষা আছে। বিমা প্রিমিয়াম 30শে সেপ্টেম্বর পর্যন্ত পরিশোধিত। এখানে আমরা সবসময় যখনই কোনো ফাইনাল অ্যাকাউন্ট করবো, আমরা অঙ্কের উপরে র্যামিলের উপরে যে ডেটটা দেওয়া থাকে মনে রাখবো, এটা ক্লোজিং ডেট, এটা স্টার্টিং ডেট না, ওইটা ক্লোজিং ডেট। র্যামিলের উপরে যে ডেটটা দেওয়া থাকে তোমরা একটু ক্লোজিং ডেটটা দেখে আসো। আমি এখানে যে কথাগুলো বলবো গুরুত্ব সহকারে প্রত্যেকটা কথা শুনবো আমরা। যে 30শে জুন 2017 এটা কিন্তু তোমার স্টার্টিং ডেট নয়, স্টার্টিং ডেটটা কবে তোমরা একটু খেয়াল করো। স্টার্টিং ডেট হচ্ছে 1 জুলাই 2016। এটা যদি ক্লোজিং ডেট হয়, আমরা এসএসসিতে সিলেবাসে আমরা দেখি ম্যাক্সিমাম সময় আমরা 12 মাসের অঙ্ক করি, তাহলে এইখানে এটা হলো ক্লোজিং ডেট। তাহলে স্টার্টিং ডেটটা কবে ছিল এটা মাথায় রাখতে হবে। স্টার্টিং ডেট তুমি আরও 6 মাস আগে যাও, এই বছর যদি 6 মাস বিজনেস চলে, 2016 চলছে কয় মাস, 6 মাস, তাহলে অঙ্কটা শুরু হয়েছে কবে, জুলাই 1। কারণ জুলাই 1 মানে হচ্ছে ওই বছরের 6 মাস শেষ হওয়ার পরেই জুলাই 1টা, 7-এর 1। তাহলে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 16তে চলছে কয় মাস, 6 মাস, 17 চলতেছে কয় মাস, 6 মাস, তাহলে টোটাল কয় মাস হলো 12 মাস। বুঝতে পারছি? আমাদের এসএসসি সিলেবাসে ম্যাক্সিমাম অঙ্কই সাধারণত কত মাসের জন্য হয়ে থাকে, 12 মাসের জন্য। তবে আর্থিক বিবরণী কত দিনের জন্য তৈরি করা হয় এরকম যদি কোনো কোশ্চেন থাকে, বলা যাবে না 1 বছরের জন্য তৈরি করা হয়। আর্থিক বিবরণী একটা নির্ধারিত সময় পর তৈরি করা হয়। এটা ডিপেন্ড করে ওই কোম্পানির উপরে, যে কোম্পানি আর্থিক বিবরণী করতেছে, যে তারা কয়দিন পর এই আর্থিক বিবরণীটা করতে চায়। যাই হোক, কেন এই ডেটটা তোমাকে দেখাচ্ছি এটা দেখো একটু। যে গ নাম্বার সমন্বয় বলতেছে বিমা প্রিমিয়াম 2017 সালের 30শে সেপ্টেম্বর পর্যন্ত পরিশোধিত। তাহলে আমাদের অঙ্কটা ক্লোজ হয়েছে কবে, জুনে। তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তাহলে কয় মাসেরটা অগ্রিম দেওয়া আছে, 3 মাস আছে। এখন যদি তোমার মাথায় ক্লোজিং ডেট থাকে 31শে ডিসেম্বর, তাহলে তুমি বুঝতেই পারবে না কি বলতে চাইতেছে। তবে হ্যাঁ, ওপরে যদি তুমি ক্লোজিং ডেটটা সবসময় অঙ্ক করার শুরুতেই আগের প্রশ্নের দিকে তাকাই যে ক্লোজিং ডেট কবে, ক্লোজিং ডেট 30শে জুন। 30শে জুনের যদি আমরা 1 মাসও যদি বেশি দেওয়ার চেষ্টা করি ওটা অগ্রিম হয়ে যাবে। 30শে জুনের থেকে যদি আমরা কম দিই তাহলে ওটা কী হয়ে যাবে, বকেয়া। 12 মাসের কম দিলে কি হবে, বকেয়া। আর 12 মাসের বেশি দিলে কি হবে, অগ্রিম। তাহলে 30শে জুনের থেকে বেশি দেওয়া আছে বিমা প্রিমিয়াম 30শে সেপ্টেম্বর পর্যন্ত 1 বছরের জন্য পরিশোধিত। এই যে 1 বছরের জন্য পরিশোধিত কথাটা উল্লেখ করা আছে, এর জন্য যখন তুমি অগ্রিম বের করবা, এখানে যে আমাদের বিমা তো তোমরা জানোই সবাই যে বিমা আমাদের পরিচালন ব্যয় জীবন বিমা ব্যতীত, জীবন বিমা মালিকের ব্যক্তিগত খরচ ওইটা মূলধন থেকে মাইনাস করতে হবে।
এখানে বিমা প্রিমিয়াম দেওয়া আছে, অনেক সময় লেখা থাকবে বিমা স্যালামি, একই কথা, কোনো ব্যাপার না। অগ্নি বিমা, নৌ বিমা, সব বিমা খরচ, শুধুমাত্র জীবন বিমা ব্যতীত, জীবন বিমা শুধু মালিকের ব্যক্তিগত খরচ, ওটা মূল্য থেকে মাইনাস করতে হবে। তো যাই হোক, এটা কীভাবে করে আমরা বের করবো, ভাগ 12 দিব, গুণ 3 দিব, 3 মাসেরটা অগ্রিম দেখাবো। বিমা প্রিমিয়াম যে 1500 টাকা আছে ওটাকে ভাগ 12 দিব, গুণ 3 দিয়ে 3 মাসেরটা অগ্রিম, এটারে অগ্রিমটারে মাইনাস করবো, আরেকবার চলতি সম্পদে যাবে। অব্যবহৃত মনিহারি, এটা তো জানোই তোমরা সবাই, অব্যবহৃত মনিহারি অগ্রিমের মতো মনিহারি থেকে মাইনাস করবো, আরেকবার চলতি সম্পদ। ভাড়া 1 মাসেরটা অনাদেয়, অনাদেয় মানে পাবো, এখনো পাইনি, বকেয়া আমাদের জন্য কি সম্পদ। এখানে বাড়ি ভাড়া দেখবা ক্রেডিট পাশে আছে 11,000 টাকা, 11,000 টাকার সাথে ভাগ 11 দিব, কারণ 1 মাসেরটা এখনো পাইনি, বাকি মাসগুলোর টাকা আমরা পাইছি, সবগুলোই পাওয়া হচ্ছে। তাহলে আচ্ছা যাই হোক, এরপরে আমাদের অব্যবহৃত মনিহারি হয়েছে বাড়ি ভাড়া বলছে 1 মাসের অনাদেয়, 1 মাসের অনাদেয় মানে 1 মাসের ভাড়া তুমি পাও না, পাওয়ার কথা কত মাসের, সবসময় মনে রাখবা 12 মাসের অঙ্ক করতেছি, পাওয়ার কথা কত মাসের টাকা, 12 মাসের, এর মধ্যে 1 মাসের টাকা আমরা পাইনি, তাহলে আমাদের রেয়ামিলে যে টাকাটা দেয়া আছে 11,000 টাকা, এটা কত মাসের টাকা, 11 মাসের টাকা, এর জন্য এটা 11 দিয়ে ভাগ করলেই 1 মাসের টাকা চলে আসবে, আর গুণ 1 দেওয়া না দেওয়া একই কথা। যদি বলতো 2 মাসের টাকা এখনো পাওয়া যায়নি, তাহলে আমরা ভাগ 10 দিতাম, কারণ 12 মাসের মধ্যে 2 মাসের টাকা আমরা পাইনি, রেয়ামিলে যে 11,000 টাকা সেটা তাহলে কত মাসের টাকা হইতো, 10 মাসের টাকা, 2 মাসের টাকা পাইনি, তাহলে 10 দিয়ে ভাগ করলে 1 মাসের টাকা আসবে, গুণ কত দিতে হবে তখন আবার 2, তাহলে ভাগ 10 গুণ 2 দিলে 2 মাসের বকেয়াটা বের হয়ে যাবে। যাই হোক, আজকে তোমরা ভাগ 11 গুণ 1 দিলেই হবে। দেনাদারের 2,000 টাকা অবলোকন করো, অবশিষ্ট দেনাদারের উপর 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। শোনো, অনাদায়ী পাওনা সঞ্চিতি নিয়ে আমরা তো প্রথমে বলছি যে অনাদায়ী পাওনা সঞ্চিতি নিয়ে অনেক আলোচনা করা হবে এই লেকচারটাতে, যার জন্য একটু খেয়াল করে দেখবো আমরা যে আমাদের এখানে বলতেছি যে দেনাদারের 2,000 টাকা আদায় যোগ্য নয়, অনাদায়ী পাওনা টোটাল 4টা আইটেম থাকবে ম্যাক্সিমাম। কয়টা আইটেম থাকবে? অনাদায়ী দেনা, অনাদায়ী দেনা সঞ্চিতি একটা রেয়ামিলে থাকবে, আবার অনাদায়ী দেনা, অনাদায়ী দেনা সঞ্চিতি আবার কোথায় থাকবে, সমন্বয় থাকবে, সমন্বয় 2টা থাকবে, রেয়ামিলে 2টা থাকবে, রেয়ামিলে 2টার একটাও না থাকতে পারে, আবার সমন্বয় 2টার একটাও না থাকতে পারে, থাকলে করবা, না থাকলে দরকার নেই। আসো, সমন্বয়ের অনাদায়ী দেনা আর সমন্বয়ের অনাদায়ী দেনা সঞ্চিতিটা আমরা কি করি, সমন্বয়ের অনাদায়ী দেনা আর অনাদায়ী দেনা সঞ্চিতি দুইটাই দেনাদার থেকে কি করতে হয়, মাইনাস, মনে থাকবে। আর দেনাদার কোথায় বসে এটা বোঝানোর দরকার নেই, দেনাদার আমাদের চলতি সম্পদ, চলতি সম্পদে দেনাদার থেকে অনাদায়ী দেনা এবং অনাদায়ী দেনা সঞ্চিতি এই দুইটারই কি করতে হবে, মাইনাস। আচ্ছা, দেনাদার কি আমাদের সম্পদ, আমরা অনাদায়ী দেনা আর অনাদায়ী দেনা সঞ্চিতি দুইটারই দেনাদার থেকে কি করছি, মাইনাস। এতে কি আমাদের লাভ হবে না লস হবে? লস হবে না 100%। লস হলে এটা হলো কোন টাইপের লস, এটা অপারেটিং লস, অপারেটিং এক্সপেন্স, পরিচালন ব্যয়। এর জন্য আমরা পরিচালন ব্যয় যাব, পরিচালন ব্যয় গিয়ে দুটা ক্ষতির একসাথে আমরা প্লাস করে দিতে পারতাম, কিন্তু আমরা জানি রেয়ামিলেও 2টা অনাদায়ী পাওনা, একটা অনাদায়ী পাওনা আর একটা অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকতে পারে। এর জন্য এই যে সমন্বয়ের অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা বের হবে, ওইটা রেয়ামিলের অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি, রেয়ামিলের অনাদায়ী পাওনার সাথে সমন্বয়ের অনাদায়ী পাওনা এবং সমন্বয়ের অনাদায়ী পাওনা সঞ্চিতি রে কি করতে হবে, প্লাস। 3টা জিনিস প্লাস হবে, খেয়াল করে শুনুন। রেয়ামিলের অনাদায়ী পাওনা, সমন্বয়ের অনাদায়ী পাওনা, সমন্বয়ের অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা প্লাস হবে। আর রেয়ামিলের ক্রেডিট পাশে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে, এটারে কি করতে হবে, শুধু মাইনাস করতে হবে, মনে থাকবে। তাহলে একটাই শুধু মাইনাস হবে, শুধু 3টা প্লাসের কথা মনে না থাকলে আমরা শুধু একটা মাইনাসের কথা মনে রাখি। রেয়ামিলের ক্রেডিট পাশে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে, শুধুমাত্র ওইটারই কি করতে হবে, মাইনাস করতে হবে, বাকি 3টারে কি করতে হবে, প্লাস। এখন কে কোন জায়গাতে থাকে, কার বাড়ি কোন জায়গায়, এটা তোমার জানতে হবে। 2টার বাড়ি হলো সমন্বয়ে আর 2টার বাসা কোথায়, রেয়ামিল, বুঝাইতে পারছি? তাহলে রেয়ামিলের অনাদায়ী পাওনার সাথে পরিচালন ব্যয়, রেয়ামিলের অনাদায়ী পাওনার সাথে সমন্বয়ের অনাদায়ী পাওনা আর সমন্বয়ের অনাদায়ী পাওনা সঞ্চিতি কি করতে হবে, প্লাস। আর রেয়ামিলের ক্রেডিট পাশে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে ওইটারে কি করতে হবে, মাইনাস। হ্যাঁ, যদি এটা মনে রাখতে হবে, যদি আমাদের রেয়ামিলে অনাদায়ী পাওনা না থাকে দিবা না, সমন্বয়ের অনাদায়ী পাওনা সঞ্চিতি 2টারে প্লাস করবা, রেয়ামিলের অনাদায়ী পাওনা সঞ্চিতি কি করবা, মাইনাস। সাপোজ ধরো রেয়ামিলের সমন্বয়ের অনাদায়ী পাওনা সঞ্চিতি নাই, তাহলে রেয়ামিলের অনাদায়ী পাওনা আছে ওইটার আগে বসাও, সমন্বয়ের অনাদায়ী পাওনা আছে এটারও বসাও, 2টারে প্লাস করো। আর সমন্বয়ের অনাদায়ী পাওনা সঞ্চিতি নাই, দেওয়ার দরকার নেই। আর তোমার রেয়ামিলে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে ওইটাতে কি করে দাও, মাইনাস। বুঝাইতে পারছি? আমরা গত ক্লাসে যখন অঙ্কটা করছিলাম 4 নম্বর অঙ্কটা, তোমাদের মনে আছে কিনা যে আমাদের রেয়ামিলে অনাদায়ী পাওনা ছিল 1,000 টাকা, সমন্বয় অনাদায়ী পাওনা ছিল 1,000 টাকা, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি রেয়ামিলে ছিল 1,500 টাকা।
তাহলে 1000 থেকে 1500 টাকা মাইনাস করলে মাইনাস কত থাকবে? মাইনাস থাকলে ওটা ব্র্যাকেট দিয়ে মাইনাস করে রাখবা। পরিচালন ব্যয়গুলো যখন প্লাস করব তখন ওটাকে কি করে দিতে হবে? আমাদের মাইনাস করে দিতে হবে। বাকিটা আমরা বোর্ডে গিয়ে শিখাবো। সমাপনী মজুত পণ্য এখানে বোঝানোর কিছু নাই। সমাপনী মজুত পণ্য বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস হবে, আরেকবার চলতি সম্পদে বসবে। যাই হোক, এই হলো আমাদের সমন্বয়ের আলোচনা ছিল। রেয়ামিলের আলোচনাগুলো আমরা রেয়ামিলেতে গিয়ে এই করবো। প্রথমে আমরা যখন অঙ্ক বোর্ডে যেতেছি, প্রথমে আমরা মোট মুনাফা বের করবো। তোমরা অঙ্ক করার সময় জাস্ট এতটুকু স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে যে আমাদের প্রথমে কি বের করতে হবে? মোট মুনাফা। তাহলে আমাদের প্রথম স্টেপটা হলো মোট মুনাফা বের করতে হলে আমরা গল্পটা করতেছি একটু বোর্ডের ভিতরে, যেহেতু আমি রাফ করতেছি, ক্যামেরায় কতটুকু বোঝা যাবে জানি না, শুধু আমার কথাগুলো একটু লক্ষ্য করলেই হবে। আচ্ছা, প্রথমে আমাকে একটু হেল্প করতে হবে। প্রথমে আমরা নিব বিক্রয়। একদম প্রথমে বিক্রয় নিয়ে নিবা। শোনো, বিক্রয়ের সাথে আমাদের সমন্বয়ে আছে একটা বিক্রয় ফেরত, আন্তঃফেরত। এটা মাথায় থাকতে হবে। যদি মাথায় না থাকে, যখন তুমি জাবেদাগুলো করতেছিলা, বিক্রয়ের পাশে লিখে রাখবা ক, খ। যেমন খ নম্বরে বিক্রয়ের সাথে একটা সমন্বয় আছে, তুমি বিক্রয়ের পাশে কি পেন্সিল দিয়ে দাগায় রাখবা কোশ্চেনে খ। তার মানে যখনই তুমি বিক্রয়ের দিকে তাকাবা তখনই তোমার মনে রাখবে খ নম্বরে একটা সমন্বয় আছে। এভাবে দাগায় রাখতে পারো, অথবা একটু পেন্সিল দিয়ে একটু মার্ক করে রাখতে পারো যেটার সাথে একটা সমন্বয় আছে। যাই হোক, তাহলে বিক্রয় আমাদের কত টাকা ছিল? 1,54,000 টাকা। এটার সাথে বিক্রয় ফেরত রেমিলে আছে নাকি দেখো তো? সমন্বয় আছে কত টাকা? 4,000 টাকা। আচ্ছা, বিক্রয় ভাগটা রেমিলে আছে। আমাদের তো বিক্রয়ের সাথে আর কোনো সমন্বয় নাই, থাকতে পারে বিক্রয় হিসাবভুক্ত করা হয়নি, এরকম সমন্বয় থাকতে পারে, তাহলে বিক্রয়ের সাথে ওটাতে প্লাস করতে হবে। যাক, আর কিছু নাই। তাহলে নিট বিক্রয় কত টাকা? আমাদের 1,50,000 টাকা। খুব সহজ জিনিস। নিট বিক্রয়ের পরে কি লাগে? বিক্রিত পণ্যের ব্যয়। আর বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হলে প্রত্যক্ষ খরচগুলোকে প্লাস করতে হবে আর সমাপনী মজুত পণ্যকে মাইনাস করতে হবে। দেখো, বাদ বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে করি? বাদ বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হলে তুমি প্রথমেই প্রারম্ভিক মজুতটা লিখো না। আমাদের বেসিক শীট 1 একদম ক্লিয়ার ভাবে দেওয়া আছে প্রত্যক্ষ খরচ কোনগুলো। তাহলে প্রথমেই তুমি প্রারম্ভিক মজুত দেখো। প্রারম্ভিক মজুদ আমাদের কত ছিল? 30,000 টাকার পণ্য আমাদের কাছে আগে ছিল। এরপর আমরা কিনছিলাম কত টাকার পণ্য? কত? 84,000। আচ্ছা, 84,000 টাকার মধ্যে আমাদের একটা দেখো আগে ফেরত আছে। আগে ফেরতটা রুলস অনুযায়ী মাইনাস করো। বই ফেরত আছে কত টাকা? 3,000 টাকা। বই ফেরতটা আগে মাইনাস করলাম, তাহলে কত টাকা হচ্ছে? 83,000 টাকা। এরপরে দেখো একটা পণ্য উত্তোলন আছে। পণ্য উত্তোলন থাকলে এটা ক্রয় থেকে কি করতে হবে? মাইনাস। পণ্য উত্তোলন কত টাকা আছে? 1,000 টাকা। তাহলে আমাদের নিট ক্রয় কত টাকা? 81,000 টাকা। খেয়াল করবো, এই যে পণ্য উত্তোলনটা যে ক্রয় থেকে মাইনাস করতে হবে, এই পণ্য উত্তোলন তুমি একবার বসেছো, পণ্য উত্তোলনের আরেকটা কাজ বাকি আছে, উত্তোলনটা মূলধন থেকে মাইনাস করতে হবে। আবার তুমি ক্রয় ফেরতটা তোমার সমন্বয় ছিল, ক্রয় ফেরতটা তুমি ক্রয় থেকে মাইনাস করছো, আরেকবার পাওনাদার থেকে মাইনাস করতে হবে। এটা জোরে করতে হবে। যাই হোক, আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের ভুল হবে না, কারণ আমরা সমন্বয় ধরে করবো। সমন্বয় ধরে করলে অটোমেটিক আর আমাদের ভুল হবে না। কেন ভুল হবে না? এটা আমরা আর্থিক অবস্থার বিবরণী থেকে দেখতে পারবো, এখন আরো আলোচনা করবো না। নিট ক্রয় আমাদের 81,000 টাকা। এরপরে আরো প্রত্যক্ষ খরচগুলো কি হতে পারে? ক্রয়, পরিবহন, মজুরি, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ। কি কি আছে বলো তো একটু? আচ্ছা, আমি জাহাজ ভাড়াটা লিখতেছি। জাহাজ ভাড়া কত আছে? 4,000 টাকা। এরপরে শুল্ক, রপ্তানি শুল্ক ছাড়া সব শুল্কই এখানে প্রত্যক্ষ খরচ দেখাতে হবে, সবগুলোই ক্রয় শুল্ক হবে। এর জন্য কত টাকা হবে এখানে? দেখো, একটু লক্ষ্য করলে দেখা যায় যে এখানে কিন্তু শুধু শুল্ক লেখা আছে। এটা আমদানি শুল্ক না রপ্তানি শুল্ক, মানে এখানে কিছু বোঝা যাচ্ছে না। রপ্তানি শুল্ক কিন্তু পরিচালন দেয়, আর আমদানি শুল্কটা হচ্ছে প্রত্যক্ষ খরচ। যখন রপ্তানি কথাটা যদি উল্লেখ করা না থাকে রপ্তানি শুল্ক, তাহলে ওই শুল্কটা ধরে নিতে হবে এটা আমদানি শুল্ক। তারপরে হলো বহি পরিবহন অথবা বিক্রয় পরিবহন যদি উল্লেখ করা না থাকে, এটা ধরে নিতে হবে এটা ক্রয় পরিবহন। মনে থাকবে এটা? তো যাই হোক, তাহলে এই পর্যন্ত আর কি প্রত্যক্ষ খরচ আছে? ডক চার্জ, রাইট, ঠিক আছে। ডক চার্জ কত টাকা আছে? 1,700। আচ্ছা, এরপরে আর কিছু? আচ্ছা, এরপরে প্রত্যক্ষ খরচ একটু বলো তো, যোগ করলে কত হয়? 1,17,000। আমি তোমাদের প্রত্যেক দিন লেকচারগুলোতে বারবার বলে যাচ্ছি যে মোট কত টাকার পণ্য আমরা বিক্রি করতে পারতাম। এটার নাম হচ্ছে বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। ঠিক আছে, এটার নাম কি? বিক্রয় যোগ্য। এই পুরো পণ্যটা আমরা বিক্রি করি, এটা কিন্তু আমাদের মোট পণ্য। কিভাবে? আমার কাছে আগের বছরে কিছু পণ্য রয়ে গেছিল, এটার নাম কি ছিল? প্রারম্ভিক মজুত পণ্য। এরপরে আমরা কিছু টাকার পণ্য কিনছি, ফেরত ছিল, মাইনাস করছি, মালিক নিয়ে গেছে, মাইনাস করছি। কত টাকার পণ্য কিনছি? 81,000 টাকার পণ্য কেনার পিছনে এই যে জাহাজ ভাড়া দেখতেছো, শুল্ক দেখতেছো, ডক চার্জ দেখতেছো, এই 81,000 টাকার পণ্য কেনার পিছনের খরচ এগুলো।
এর জন্য এটাও প্রত্যক্ষ খরচ। এই ৮১,০০০ টাকার পণ্য কেনার জন্য তুমি জাহাজ ভাড়া কত দিছো? ৪,০০০। এই ৮১,০০০ টাকার পণ্য কেনার জন্য তুমি শুল্ক কত দিছো? ১,০০০। এটার জন্য তুমি আবার ডক মানে জাহাজের একটা চার্জ হয়, আরো এক্সট্রা খরচ দিছো কত টাকা? ১৭,০০০ টাকা। তাহলে আগের পণ্য ছিল ৩০,০০০ আর এই পণ্য কেনার পিছনে এই চারটা হলো মোট খরচ। তাহলে মোট আমাদের কত টাকার ব্যয় ছিল? কত টাকার পণ্য ছিল? ১,৭০,৭০০ টাকা। কিন্তু ১,৭০,৭০০ টাকার পণ্য আমরা পুরোটা বিক্রি করিনি। এটা কিভাবে বুঝবো? সমাপনী মজুদ পণ্য মানে কি আমাদের কাছে এখনো রয়ে গেছে। তাহলে যেটা রয়ে গেছে ওটা এখনো বিক্রি করা হয়নি, তাহলে ওটারে বাদ দিলে, যেটা রয়ে গেছে ওটারে বাদ দিলে চলে আসবে কতটুকু পণ্য আমরা বিক্রি করতে পারছি। তাহলে আমরা লিখবো মাইনাস সমাপনী মজুদ পণ্য কত আছে? ৪০,০০০ টাকা। আচ্ছা ঠিক আছে, ৪০,০০০ টাকা মাইনাস করে দিব, কত থাকে? ৭৭,৭০০ টাকা। এইটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় জিনিসটা কি? যে পণ্যটা তুমি ১,৫০,০০০ টাকায় বিক্রি করছো ওইটার পিছনে তোমার মোট ব্যয় কত টাকা ছিল? তাহলে যে পণ্যটা আমরা বিক্রি করছি ওটার পিছনে মোট ব্যয় কত টাকা ছিল আমাদের? ৭৭,০০০। বুঝাইতে পারছি? তাহলে এইখানে আমাদের গ্রস মার্জিন মোট মুনাফা কত আসতেছে? ৭২,৩০০। ঠিক আছে, এত সহজ জিনিস এরপরও যদি আমরা না পারি প্রত্যেক দিন মোট মুনাফা কিভাবে বের করতে হয়। সমস্যা হলো কি যে ফাইনাল অ্যাকাউন্ট যদি আমরা সাথে সাথে বাসায় গিয়ে প্র্যাকটিস না করি আর যদি খুব বেশি আগ্রহ না থাকে, কারণ একটা ফাইনাল অ্যাকাউন্ট করার জন্য তোমার অনেক ধৈর্য ধরে আর অনেক সময় দিতে হবে আর্থিক বিবরণী। তা না হলে ফাইনাল অ্যাকাউন্ট তুমি কোনোদিন শিখতে পারবে না। এসএসসিতে তোমাদের কত মার্কস আছে ফাইনাল অ্যাকাউন্টের উপরে? 20। এই 20 যদি তুমি না পারো তাহলে ক বিভাগ ছেড়ে দিতে হবে। দুইটা বিভাগে প্রশ্ন হবে, ক বিভাগ ক বিভাগ। ক বিভাগে তোমার দুইটা আর্থিক বিবরণী থাকবে, দুইটাই অ্যান্সার করতে হবে বাধ্যতামূলক। আর ওইখানে তুমি 9টা পাবা, 9টার থেকে মাত্র 5টা অ্যান্সার করা লাগবে তোমার। এই হলো তোমার হিসাব বিজ্ঞানের প্রশ্নের প্যাটার্ন। তুমি ফাইনাল অ্যাকাউন্ট পারো না তাহলে আর পাস করো না। ইন্টারমিডিয়েটে যাবা, ফার্স্ট পেপারে 20, সেকেন্ড পেপারে কোম্পানি, ফাইনাল অ্যাকাউন্টে 20, কত হচ্ছে? 40। এটার সাথে আর রিলেটেড অঙ্ক হচ্ছে কি একতরফা দাখিলা পদ্ধতি, অব্যবসায়িক প্রতিষ্ঠান, এরকম ঘুরে কাছে দেখবা ফাইনাল অ্যাকাউন্ট মানে ফাইনাল অ্যাকাউন্ট বেসড অঙ্ক, তারপর অনুপাত বিশ্লেষণ। ফাইনাল অ্যাকাউন্ট না পারলে তুমি অনুপাত বিশ্লেষণ পারবা না। তাহলে ফাইনাল অ্যাকাউন্টের ডিপেন্ড করে কতগুলো অঙ্ক হইতেছে, প্রায় 80 থেকে 90 থাকবে ইন্টারমিডিয়েটে গেলে। তাহলে যদি তুমি আর্থিক বিবরণী ঠিক মতো না পড়ো তাহলে তোমার আর সামনে তোমার পড়াশোনাই করা লাগবে না, খুব টাফ হয়ে যাবে। কমার্সের সাবজেক্টগুলো সবসময় টাফ লাগবে যখন তুমি ফাইনাল অ্যাকাউন্টটা পারবে না। যাই হোক, হিসাব বিজ্ঞানে শেখার মতো বড় অঙ্ক একটাই আর্থিক বিবরণী। আর এটা একটু প্র্যাকটিস করার সময় একটা মনোযোগে করতে হয়, একভাবে করতে হয়, এক বছরের অঙ্কটা করতে হয়। মোট মুনাফা কত টাকা ছিল? ৭২,৩০০ টাকা। আচ্ছা, মোট মুনাফার পরে পরিচালন ব্যয়, অপরিচালন আয়, অপরিচালন ব্যয় আমরা একসাথে অঙ্কটা ক্লোজ করব। কিভাবে অঙ্কটা করতে হয় আমরা একটু খেয়াল করব, তাহলে যত বড় অঙ্ক হোক তোমার কাছে সহজ লাগবে আর সব অঙ্ক চেহারা একরকম লাগবে। বুঝাইতে পারছি? আমাদের বাদ লিখবো এখানে পরিচালন ব্যয়, বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়টা করার করবো হচ্ছে আমরা সমন্বয় থেকে শুরু করব। সমন্বয় করার সময় যদি আমাদের প্রথমে আগে আমাদের অপরিচালন আয় আসে তাহলে আমরা পরিচালন ব্যয়ের জন্য জায়গা রেখে এখানে আমরা অপরিচালন আয় হেডিং দিয়ে অপরিচালন আয় বসানো শুরু করে দিব। ঠিক আছে? তো যাই হোক, আমরা শুরু করতেছি। মালিক কর্তৃক পণ্য তুলনা, এটা ক্রয় থেকে মাইনাস হয়েছে, আরেকবার মূলধন থেকে মাইনাস হবে। জাবেদা করে করে এটা মনে রাখতে হবে। এরপরে বই আন্তঃফেরত আছে, এটা বিক্রয় থেকে মাইনাস হয়েছে, দেনাদার থেকে মাইনাস হবে। বই ফেরত ক্রয় থেকে মাইনাস হয়েছে, পাওনাদার থেকে মাইনাস হবে। বিমা প্রিমিয়াম 2017 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত পরিশোধিত 1 বছরের জন্য। তাহলে বিমাটা আমাদের পরিচালন ব্যয়, তাহলে বিমাটা আমরা লিখতে পারি। সবার আগে লিখবো বিমা খরচ। বিমা খরচ কত টাকা ছিল? 1500 টাকা। আমরা যখন সমন্বয়টা প্রথম দিকে বুঝাইতেছিলাম আমি তখন তোমাদেরকে একদম ক্লিয়ার করতেছিলাম, তখন আমি একদম ক্লিয়ার করতেছিলাম, সমন্বয়গুলো ক্লিয়ার করে দিছি। এটারে ভাগ কত দিতে হবে? 12, আর গুণ কত দিতে হবে? 3। তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস অগ্রিম। আমি তোমাদেরকে একটু বোঝানোর জন্য যে এটা ভাগ কত দিতে হবে? 12, গুণ কত দিতে হবে? 3। এটা লিখবা না তোমরা, এটা আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম। কেন? এটা আমাদের 30 জুন পর্যন্ত অঙ্ক শেষ হয়েছে আমাদের, আর আমরা সেপ্টেম্বর পর্যন্ত দিছি। তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তাহলে কয় মাসের অগ্রিম হচ্ছে? 3 মাসের। 3 মাসের অগ্রিম তাহলে কত টাকা হবে? 375 টাকা। মাইনাস করবো 1125 টাকা বিমা খরচ। অগ্রিমটা মাইনাস করলে এই বছরের খরচটা বের হয়ে যায়। 1500 টাকার মধ্যে অগ্রিম আছে কত টাকা? 375 টাকা। তাহলে এই বছরের খরচ কত টাকা? 1125 টাকা, রাইট। আচ্ছা, এটা চলে গেল অব্যবহৃত মণিহারি। অব্যবহৃত মণিহারি, এটা মণিহারি থেকে মাইনাস করবো। অব্যবহৃত মণিহারি, অব্যবহৃত মণিহারি কত টাকা আছে আমাদের? না, রেয়া মিলে কত আছে? ও আচ্ছা, রেয়া মিলে সাধারণ খরচ আছে। তাহলে এখানে কিছু বলার ব্যাপার আছে।
রেয়ামিলে যদি মনিহারি না থাকে, রেয়ামিলে যদি মনিহারি না থাকে তাহলে সাধারণ খরচ থেকে মাইনাস করব। সাধারণ খরচ না থাকলে বিবিধ খরচ থেকে মাইনাস করব। বিবিধ খরচ না থাকলে অফিস খরচ থেকে। রেয়ামিলে যদি মনিহারি না থাকে আগে সাধারণ খরচ থাকলে সাধারণ খরচ থেকে মাইনাস করা লাগবে। সাধারণ খরচ না থাকলে অফিস খরচ, অফিস খরচ না থাকলে বিবিধ খরচ থেকে মাইনাস করব। ঠিক আছে? তাহলে আজকে রেয়ামিলে আমাদের মনিহারি নাই, এর জন্য আমরা লিখব কি সাধারণ খরচ। সাধারণ খরচ কত আছে? 5000 টাকা মাইনাস অব্যবহৃত মনিহারি। অব্যবহৃত মনিহারি কত টাকা আছে আমাদের? 1000 টাকা। তাহলে কত টাকা হয়ে যাচ্ছে? 4000 টাকা। সাধারণ খরচ, সাধারণ খরচ থেকে অব্যবহৃত মনিহারিকে কি করতে হবে? মাইনাস। আসলে কি সাধারণ খরচ থেকে কেন মাইনাস করলাম? কারণ রেয়ামিলে আমাদের মনিহারি নাই। মনিহারি না থাকলে কার থেকে মাইনাস করতে হবে? সাধারণ খরচ থেকে মাইনাস করতে হবে। যাই হোক, বাড়ি ভাড়া এক মাসেরটা অনাদায়ী। তাহলে আমাদের এটা হলো অপরিচালন আয়। আমরা এখানে লিখব যোগ, যোগ অপরিচালন আয়। অপরিচালন আয়, অপরিচালন আয়ে গিয়ে আমরা লিখব বাড়ি ভাড়া। বাড়ি ভাড়া, কারণ এটা আমাদের আয়, এটা অপরিচালন আয়। বাড়ি ভাড়া কত টাকা ছিল আমাদের? 11000 টাকা। যোগ এটা বলছে এক মাসেরটা বকে আছে, তাহলে 11000 টাকা 11 মাসের টাকা। এর জন্য 11 দিয়ে 11000 ভাগ করলে এক মাসের বকেয়াটা বের হয়ে যাবে। এক মাসের বকেয়া আছে কত টাকা? তোমরা অনাদায়ী লিখতে পারো, বকেয়া লিখতে পারো, যেটা ভালো লাগে লিখতে। তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবা আমরা পরিচালন ব্যয় করতেছিলাম, ভুল করে জান করে আমি অপরিচালন আয় চলে আসছি। এটা অনেকের কাছে ঝামেলা লাগে যে আগে পরিচালন ব্যয়টা শেষ করি, তারপরে অপরিচালন আয় করবো, তারপরে অপরিচালন ব্যয় করবো, এরকম ঝামেলা লাগে। কিন্তু তুমি একবার চিন্তা করে দেখো, তুমি সমন্বয় করতেছো, সমন্বয়ে তুমি বাড়ি ভাড়াটা বুঝে ফেলছো, এটা অপরিচালন আয়, বাদ দেওয়ার দরকার নেই। তাই সমন্বয়ে তোমার কয়বার করা লাগবে? একবার। রেয়ামি তুমি কয়বার করবা? একবার। তাইলে তোমার এই পুরাটা তোমার বিশদ আয় বিবরণীটা কমপ্লিট হয়ে যাবে। তা নাহলে পরিচালন ব্যয়ের জন্য পুরা সমন্বয়ে রেয়ামি তোমার একবার করতে হবে, অপরিচালন আয়ের জন্য একবার করতে হবে, অপরিচালন ব্যয়ের জন্য একবার করতে হবে। আবার কি এটার পরে এটা ভুল হওয়ারও সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে? এইভাবে করলেই ভালো হবে, আর এইভাবেই তোমরা করবা। যাই হোক, এরপরে উমো নাম্বারটা আমরা খুব সাবধানের সাথে আরো একবার শুনবো। এই অঙ্কে আরো সমস্যা আছে। দেনাদারের 2000 টাকা আদায়ের যোগ্য নয়। এরপরে বলছে সঞ্চিতি ধরতে 10%। আচ্ছা, ধরে নাও আমি টোটাল তোমাদের কাছ থেকে 50,000 টাকা পাই। এর মধ্যে ধরো যে কোনো একজন, ঠিক আছে, যে ফকির হয়ে গেছে অথবা মারা গেছে, 5000 টাকা ওর কাছ থেকে আর পাওয়া যাবে না। আচ্ছা, আমার দেনাদার কি এখন আর 50,000 টাকা আছে? বুঝো নাই কথা, আরেকবার বুঝাইতেছি। এইখানে আমাদের দেনাদার কত ছিল? 50,000 টাকা। খেয়াল করবো এই কথাটা। এইখান থেকে 5000 টাকার দেনাদার একজন স্টুডেন্ট আমাদের যে কোনো কারণে টাকা দিতে পারবে না। সে গরিব হয়ে গেছে, সে মারা গেছে, ফকির হয়ে গেছে, যে কোনো কারণে। আসলে মানুষের প্রবলেমের কারণেই তো মানুষ টাকা দিতে পারে না। সুখে থাকলে তো মানুষ টাকা দিত। তাহলে টাকা পাবো না আমি 5000 টাকা। তাহলে কি দেনাদার আর 50,000 টাকা আমার আছে? তাহলে এটা কেন সমন্বয় আসলো? কারণ রেয়ামিলে যে দেনাদারটা আছে আমাদের, রেয়ামিলে দেখো প্রাপ্য হিসাব দেনাদার, হ্যাঁ দেনাদার 20,000 আছে। তাইতো রেয়ামিলে প্রথমটাই দেনাদার। এই যে রেয়ামিলের দেনাদার 20,000 আমরা লিখছিলাম, এর মধ্যে বলতেছে যে 2000 টাকা আর পাওয়া যাবে না। এটা সেমন সমন্বয় কেন আসলো? কারণ এটা দেনাদার থেকে এখনো মাইনাস করা হয় নাই। এখন আর দেনাদার আমাদের 20,000 টাকা নাই, কারণ দেনাদার টাকা না দিতে পারলে দেনাদার কমবে। এখন তোমার দেনাদার আছে হচ্ছে 18,000 টাকা, সে ধরে নাও। অথবা দেনাদার আমরা যে উদাহরণটা দিচ্ছিলাম যে 5,000 টাকা পাবো না, তাহলে দেনাদার আমাদের কত আছে? 45,000। এখন সঞ্চিতি ধরতে বলছে 10%। যে সঞ্চিতি মানে কি? অনাদিপানা সঞ্চিতি মানে আমরা বাদ বাকি দেনাদারের উপরে আরো বাকি মোট একজন তো চলে গেল, টাকা দিতে পারলো না, আরো বাদ বাকি যত দেনাদার আছে সব মিলায় আমি ধরে নিলাম কি আরো 10% টাকা আমি পাইতেও পারি, আবার নাও পাইতে পারি। এটাও আমাদের ক্ষতি। এখন প্রশ্ন কোনটা? প্রশ্ন হলো যে আমরা কি 45,000 টাকার উপরে পার্সেন্ট দিব না 50,000 টাকার উপরে পার্সেন্ট দিব? 45,000 টাকার উপরে পার্সেন্ট দিব। কারণ দেনাদার আমাদের 50,000 টাকা নাই। কারণ দেনাদার আমাদের 5,000 টাকা বলছে, পাওয়াই যাবে না। তো ওটা আমি কেন দেনাদার ধরব? যে আমার টাকা দিতে পারবে না ওইটা আমি কেন দেনাদার ধরব? হ্যাঁ, রেয়ামিলে দেনাদার আছে, ঠিক আছে। রেয়ামিলে সমন্বয়ে দেনাদার আরো কমছে, এর জন্যই তো সমন্বয়ে দিচ্ছে। তাহলে সমন্বয়ে বাদ দেওয়ার পরে দেখলাম এখন আমাদের দেনাদার কত আছে? 45,000। এখন যদি আমরা 45,000 টাকার উপরে সঞ্চিতি ধরি তাহলে আসবে 4,500 টাকা 45,000 টাকার উপরে। আর যদি 50,000 টাকার উপরে সঞ্চিতি ধরি তাহলে কত টাকা আসবে? 50,000 টাকা। মানে 500 টাকা ক্ষতি আরো বেশি আসবে। আসলে কি 500 টাকা এই ক্ষতিটা আমাদের হবে না, কারণ আমাদের দেনাদার 50,000 টাকা ছিলই না। আমাদের দেনাদার কত ছিল? 45,000 টাকা। আমি এখানে তোমার বলতে চাইতেছি দেনাদার কোনো কারণে যদি বাড়ে তাহলে বাড়াতে হবে, কোনো কারণে যদি কমে কমাতে হবে।
যতক্ষণ কমে ততক্ষণ কমাতে হবে, যতক্ষণ বাড়ে ততক্ষণ বাড়াতে হবে। শেষে দেনাদার আর কমবেও না বাড়বে না, ওই টাইমে তুমি পার্সেন্টেজ সঞ্চিতি বের করবে। কেন এতগুলো কথা বললাম দেখো, আজকের অঙ্কে ক নাম্বার সমন্বয়টা দেখলে বোঝা যায় যে এখানে একটা আন্তঃফেরত আছে। আন্তঃফেরতের জাবেদাটা আমরা কিছুক্ষণ আগে করে আসছি যে আন্তঃফেরত হিসাব ডেবিট টু দেনাদার হিসাব ক্রেডিট। দেনাদার হিসাব ক্রেডিট হওয়া মানে কি? দেনাদার কমা না বাড়া? কমা। তাহলে দেনাদার এই বিক্রয় ফেরতের কারণে সমন্বয় যেহেতু বিক্রয় ফেরত আছে, যদি রেমিলে বিক্রয় ফেরত থাকতো তাহলে বিক্রয় থেকে শুধু মাইনাস, যেহেতু সমন্বয় আছে তাহলে এটা দেনাদার থেকে কি করতে হবে? তাহলে দেনাদার এই 4000 টাকাও তোমার দেনাদার কমবে। এই অঙ্কটা সবচেয়ে বড় সমস্যাটা হয় কি জানো, ওরা অনেকেই আছে আমাদের স্টুডেন্টরা যে 20,000 টাকার থেকে আগে অনাদায়ী দেনাটাকে মাইনাস করে এরপরেই সঞ্চিতি ধরতে যায় 10%, মানে 800 টাকা সঞ্চিতি হবে না। এটা দেনাদারের সাথে আগে তোমার আন্তঃফেরত মাইনাস করতে হবে। অনাদায়ী দেনাতে তুমি পরে যাবে, আগে দেনাদারের সাথে কোনো কিছু প্লাস হইলে প্লাস করবা, মাইনাস হইলে মাইনাস করবা। যেমন আন্তঃফেরত আছে, আন্তঃফেরত দেনাদার কি কমাবে না? তাহলে দেনাদার থেকে আগে আমি একটু রাফ করি, এই জায়গাটা আমি রাফ করতেছি, তোমরা একটু দেখো আগে। দেনাদার যখন চলতি সম্পদে বসাবো, দেনাদার আমাদের কত ছিল? 20,000 টাকা। চলতি সম্পদে কিন্তু আমরা এইভাবে বসাবো, কিছুক্ষণ পরে আমি দেখাবো। মাইনাস আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত। বিক্রয় ফেরতের কারণে দেনাদার কমবে। এখন আমাদের দেনাদার কত আছে? 16,000 টাকা। মাইনাস আমরা লিখবো হচ্ছে আমাদের অনাদায়ী দেনা, সমন্বয় অনাদায়ী দেনা, দেনাদার থেকে কি করতে হবে? মাইনাস। তাহলে আমাদের দেনাদার কত আছে? 14,000। দেনাদার কি এখন 16,000 টাকা আছে? দেনাদার কিন্তু আমাদের 16,000 টাকা নাই। তাহলে সঞ্চিতি তুমি 16,000 টাকার উপরে ধরতে পারবে না, সরি তুমি 16,000 টাকার উপরে ধরতে পারবে না, 20,000 টাকার উপরে ধরতে পারবে। তোমার ধরতে হবে কত টাকার উপরে? 14,000 টাকার উপরে। আমি বারবার বলতেছি দেনাদারের সাথে যদি কোনো কিছু প্লাস মাইনাস করতে হয় তাহলে দেনাদারের সাথে এটা প্লাস মাইনাস করে তারপরে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি কত পার্সেন্ট বলছে? 10%। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস করে দিব, মাইনাস অনাদায়ী দেনা সঞ্চিতি 10%-এ কত হবে? 1400 টাকা মাইনাস করে 12,600 টাকা। এই হলো দেনাদার। যখন আমরা চলতি সম্পদের দেনাদার বের করবো তখন আমরা এইভাবে করে বের করবো। এবার আসো পরিচালন ব্যয় কিভাবে প্রেজেন্ট করবো। আমি এটা রাখতেছি, এই রাফটারে কিছুক্ষণ রাখতেছি অঙ্কটা তোমাদের বোঝানোর জন্য। আমরা জানি রেমিলের অনাদায়ী দেনা, ওদের ফ্যামিলি মেম্বার টোটাল কয়জন হবে? 4 জন। কয়জন ফ্যামিলি মেম্বার? 4 জন। প্রথম ফ্যামিলি মেম্বারগুলো যাদের আগে প্রায়োরিটি, জন্মাইছে কে আগে, রেমিল না সমন্বয়? অবশ্যই রেমিল। তাহলে তুমি কি করবে? আগে রেমিলেরটা চেক করবা পরিচালন ব্যয় বসানোর সময়। রেমিলের দেখবা অনাদায়ী পাওনা আছে নাকি? রেমিলের কোনো অনাদায়ী পাওনা আছে? নাই। না থাকলে সমন্বয়ের অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা সমন্বয় কত টাকা ছিল আমরা জানি? 2,000 টাকা। যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 1,400, এই যে বের করছি আমরা। এখন আর বুঝাবো না, এই মাত্র এখানে বের করে দিচ্ছি যে কিভাবে 1400 টাকা 10% কাট, কোনটার উপরে 10% ধরতে হবে। 1400 টাকা এখানে প্লাস করব 3,400 টাকা। আর পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি রেমিলে থাকলে কি করতে হবে? মাইনাস। রেমিলে আছে কত টাকা আছে? কত টাকা আছে? 2,500 টাকা। তাহলে 2,500 টাকা, সরি 2,500 টাকা যদি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি হয় তাহলে আমাদের অনাদায়ী পাওনা খরচ কত টাকা হবে? আরেকবার দেখো, আমাদের টোটাল 4 জন ফ্যামিলি মেম্বারের মধ্যে ধরে নাও একজন মারা গেছে অথবা নাই, বিদেশ গেছে। টোটাল বাদ দেব, বিদেশ আছে ওরে আনার দরকার নেই। তাহলে রইল আরো 3টার মধ্যে 2টারে আমরা জানি কি করতে হয়? প্লাস। আর একটাতে কি করতে হয়? রেমিলের পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কি? মাইনাস। তুমি এই 3টা অনাদায়ী পাওনা রেমিল এভাবে মুখস্থ করবা। কিভাবে তুমি করবা? বারবার শুনো লেকচারটা যে কিভাবে করে আমি মনে রাখতে বলতেছি। অনাদায়ী পাওনা রেমিল, এটার সাথে সমন্বয়ের অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতিরে প্লাস করব, আর রেমিলের অনাদায়ী পাওনা সঞ্চিতিকে মাইনাস করব। তাহলে রেমিলের অনাদায়ী পাওনা নাই, তাহলে সমন্বয়ের অনাদায়ী পাওনা, সমন্বয়ের অনাদায়ী পাওনা সঞ্চিতিরে আমরা প্লাস করলাম, আর রেমিলের অনাদায়ী পাওনা সঞ্চিতিরে কি করলাম? মাইনাস। আর দেনাদার থেকে শুধুমাত্র সমন্বয়ের অনাদায়ী দেনা আর সমন্বয়ের অনাদায়ী দেনা সঞ্চিতিরে মাইনাস করব। আর আন্তঃফেরত আলাদা একটা সমন্বয়, এটা বুঝা তারপরে আমরা দেখব। আচ্ছা যাই হোক, এই ছিল আমাদের অনাদায়ী পাওনার লেকচার। অনাদায়ী পাওনা নিয়ে আমরা আগেই জানতাম যে অনেক আলোচনা করব। আমরা যখন আর্থিক অবস্থার বিবরণীতে যাব আরেকটু আলোচনা বাকি আছে। দেনাদার দিয়ে আবার কিভাবে মাইনাস করবো আমি আরেকবার দেখাই দেব। আচ্ছা, অনাদায়ী পাওনার সাথে আমি একটু অ্যাড করে দিই। এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরার পরে দেনাদার মাইনাস করে কত টাকা আসছে আমাদের? 12,600 টাকা। আরেকটা কথা থাকতে পারে, দেনাদারের বার্তা সঞ্চিতি 2% ধরতে হবে এই 12,600 টাকার উপরে। মানে অনাদায়ী দেনা সঞ্চিতিরও মাইনাস করার পরে যে টাকাটা থাকবে 12,600 টাকা, ওইটা ইনারে রাখবো, ভিতরে রেখে ওই 12,600 টাকার উপরে আবার 2% বার্তা সঞ্চিতি ধরবো। ওইটা এটাও দেনাদার থেকে কি করতে হবে? মাইনাস। অনাদায়ী দেনাও মাইনাস, অনাদায়ী দেনা সঞ্চিতিও মাইনাস,
দেনাদারের বার্তা সঞ্চিতিও দেনাদার থেকে মাইনাস। আর দেনাদারের বার্তা সঞ্চিতিটা এই পরিচালন ব্যয় এই অনাদি পাওনার সাথে প্লাস করা যাবে না, ওটা সরাসরি লিখবো। দেনাদারের বার্তা সঞ্চিতি লিখে দ্বিতীয় ঘরে বসাই দিব, পরিচালন ব্যয় সরাসরি বসাই দিব। যাই হোক, দেনাদারের বার্তা সঞ্চিতি নিয়ে একটু আলোচনা করে গেলাম আমরা। এরপরে আসে হচ্ছে সমাপনী মজুত পণ্য, এটা তো হয়ে গেছে। আমরা রেয়ামিলে ঢুকবো, রেয়ামিলে ঢুকে অপরিচালন আয় ব্যয়, পরিচালন ব্যয় এগুলো বসাই দিলেই শেষ। তাহলে তিনটা জিনিস আমরা রেয়ামিল থেকে খুঁজতে যাচ্ছি, একটা হচ্ছে পরিচালন ব্যয়, একটা হচ্ছে অপরিচালন আয়, আরেকটা হচ্ছে অপরিচালন ব্যয়। চলো খুঁজি। দেনাদার দালান করার দরকার নেই, সাধারণ সঞ্চিতি এটা মূলধনের সাথে প্লাস করবো, এটা মালিকানা সত্ত্বে বসে মনে থাকবে। সাধারণ সঞ্চিতি অথবা সঞ্চিতি তহবিল এটা মূলধনের সাথে কি করতে হয়, প্লাস। হাতে নগদ দরকার নেই, মূলধন দরকার নেই, তারপরে মজুত পণ্য দরকার নেই, প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয় বিক্রয়, দালানের মেরামত, পরিচালন ব্যয়, দালানের মেরামত লিখে দাও। দালানের মেরামত কত আছে, 2600 টাকা। দালানের মেরামত হয়ে গেছে। দালানের মেরামতের পরে জাহাজ ভাড়া, ডক চার্জ, বেতন ও সম্মানী, বেতন ও সম্মানী বসানো হয় নাই। বেতন ও সম্মানী কত আছে, 8000 টাকা, 18,000 টাকা। আচ্ছা ঠিক আছে, 18,000 টাকা। বেতন ও সম্মানীর পরে আমাদের সাধারণ খরচ হয়ে গেছে। ব্যাংক জমাকৃত চলতি দায় দরকার নেই, বীমা হয়ে গেছে। লিগ্যাল চার্জ, লিগ্যাল চার্জটা পরিচালন ব্যয়, এটা একটু মনে রাখতে হবে। লিগ্যাল চার্জ কত টাকা আছে, 3000 টাকা দিলাম লিগ্যাল চার্জ। এরপরে লিগ্যাল চার্জের পরে বিজ্ঞাপন বসানো হয় নাই, পরিচালন ব্যয় লেখার জায়গাটা একটু আসতে আসতে। যাই হোক, বিজ্ঞাপন কত টাকা ছিল, 5,500 টাকা। আচ্ছা বিজ্ঞাপন হয়ে গেল। বিজ্ঞাপনের পরে বিবিধ ক্ষতি, বিবিধ ক্ষতিটারে তোমরা অপরিচালন ব্যয় দিয়ে দিও। বিবিধ ক্ষতিটারে অপরিচালন ব্যয় অথবা অন্যান্য ব্যয় যেটাতে বলি আমরা। আমরা অপরিচালন আয়ের হেডিং করছি, অপরিচালন ব্যয়ের হেডিং কেন এখন করতেছি, কারণ আমাদের কাছে একটা অপরিচালন ব্যয় এখন মাত্র আসছে বিবিধ ক্ষতি। এর জন্য দেখো আমি অপরিচালন আয় লেখা আর একটা দুটো আইটেম জায়গা রেখে লিখলাম কি বাদ, বাদ অপরিচালন ব্যয়। তোমরা ইচ্ছা করলে অন্যান্য ব্যয় লিখো, সমস্যা নেই। অপরিচালন ব্যয়টাই লিখতে হবে উপরে গেলে, ঠিক আছে। তা আমাদের অন্যান্য এটার মধ্যে কি আছে, অন্যান্য ব্যয়ের মধ্যে বিবিধ ক্ষতি কত টাকা ছিল, 3,600 টাকা। দ্বিতীয় ঘরে এরা বিবিধ ক্ষতি হয়ে গেছে। ব্যাংক জমাতিরিক্তের সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদও আমাদের অপরিচালন ব্যয় যাবে। ব্যাংক জমাতিরিক্ত আমাদের চলতি দায়, কিন্তু ব্যাংক জমাতিরিক্তে যে সুদ যেটা আছে এটা আমাদের অপরিচালন ব্যয়। কত টাকা আছে, 10,000 টাকা। আমরা দ্বিতীয় ঘরে রাখবো, এটা মনে রাখবো। ব্যাংক জমাতিরিক্ত চলতি দায় আর দায়ের সুদ সব কি হবে, অপরিচালন ব্যয়। যাই হোক, প্রাপ্ত বার্তা অপরিচালন আয়, এই যে এটা অপরিচালন আয় লিখো। প্রাপ্ত সব হেডিং করা আছে, জাস্ট বসাই দিলে হবে। প্রাপ্ত বার্তা কত টাকা আছে, 4,000 টাকা। প্রাপ্ত বার্তা হয়ে গেছে। প্রাপ্ত বার্তার পরে আমাদের আছে হচ্ছে ভ্রমণ খরচ। ভ্রমণ খরচ আমাদের পরিচালন ব্যয়। ভ্রমণ খরচটা আমাদের পরিচালন ব্যয়। আমরা একটু ভ্রমণ খরচটা লিখতেছি। ভ্রমণ খরচ কত টাকা ছিল, আমাদের মার্কারে কালি প্রায় থাকে না, 3,000 টাকা। ভ্রমণ খরচটা হয়ে গেছে, প্রাপ্ত বাড়ি ভাড়া হয়েছে। আচ্ছা ভ্রমণ খরচ 3,000 টাকা বসানো ছিল। এইবার আসল পরিচালন ব্যয় 3,000 টাকা পর্যন্ত। ভ্রমণ খরচ পর্যন্ত কত হয় বলো কিন্তু, 38,125 টাকা। এই হলো পরিচালন ব্যয়। আমরা কি জানি, আমরা কি জানি, মোট মুনাফা থেকে মোট পরিচালন ব্যয় কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে পরিচালন মুনাফা, তুমি স্টেপগুলো মনে রাখলেই হয়। তাহলে পরিচালন মুনাফা কত আসলো, কত, 34,175। এটার সাথে অপরিচালন আয় আছে হচ্ছে আমাদের 16,000 টাকা। কত টাকা আছে, 16,000 টাকা। প্লাস করে দাও, 50,175। আর অপরিচালন ব্যয় আছে 13,600 টাকা। এটা মাইনাস করে দাও, কত, 36,500। এইটাই নিট মুনাফা। 36,500 টাকা হচ্ছে আমাদের নিট মুনাফা। আমরা কি করলাম তাহলে, মোট মুনাফার সাথে পরিচালন ব্যয়কে মাইনাস করলাম, পরিচালন মুনাফা আসলো। এটার সাথে অপরিচালন আয়কে প্লাস করলাম আর অপরিচালন ব্যয়কে মাইনাস করলাম, নিট মুনাফা। কিভাবে অঙ্কটা করতেছি, যদি লেকচারটা মনে না থাকে দরকার হয় বাসায় নিয়ে বারবার শুনো, প্র্যাকটিস করো, ঠিক আছে। 2-3টা ফাইনাল অ্যাকাউন্ট তোমাদের, এটা বারবার, ওটা ভিডিও করা আছে অথবা ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, ওইটা থেকে আপলোড করে তারপরে এই লেকচারগুলো শুনতে থাকবে।
আমরা মালিকানা সত্ত্ব বিবরণীটা দেখো। মালিকানা সত্ত্ব বিবরণী মানেই তোমার ওনার সিকিউরিটি স্টেটমেন্ট মানে কি? ক্যাপিটাল প্লাস রেভিনিউ এক্সপেন্স মাইনাস ড্রয়িং প্লাস জি জেনারেল রিজার্ভ। ঠিক আছে, মানে সাধারণ সঞ্চিতিটা আসলে নিট মুনাফারই একটা অংশ। নিট মুনাফা থেকে আমরা কিছু টাকা আলাদা করে রেখে দিই, যে দেখো আমরা সব টাকা বেতনে, ধরো আমার বাবা বেতন পায় ধরো 50,000 টাকা, পুরো 50,000 টাকা সে খরচ করে না, 10,000 টাকা সে সেভিংস করে রেখে দেয়। কেন? বিপদে আপদে যেন এই সেভিংসটা পরে তার কাজে লাগে। তো একইভাবে আমরা যখন বিজনেস করি, ব্যবসার জন্য ঝুঁকিমুক্ত থাকার জন্য আমরা একটা সাধারণ সঞ্চিতি ফান্ড করি। এটা নিট মুনাফা না হলে কি আমরা আলাদা কোনো ফান্ড করতে পারবো? নিট মুনাফার থেকে আমরা ফান্ড তৈরি করি। এর জন্য যখন আমরা মালিকানা সত্ত্ব বিবরণী করি, তখন আমরা নিট মুনাফা অথবা যেভাবে করে নিট মুনাফা মূলধনের সাথে আমরা প্লাস করি, একইভাবে সাধারণ সঞ্চিতিও আমরা মূলধনের সাথে কি করি? প্লাস করে দিই। আচ্ছা, যাই হোক, আমরা একটু মালিকানা সত্ত্ব বিবরণীটা দেখবো। প্রথমেই একদম সহজ জিনিস, এটা মূলধন নিব। মূলধন কত টাকা ছিল? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার সাথে নিট মুনাফা হয়েছে। আমরা জানি নিট মুনাফা হলে প্লাস করতে হবে নিট মুনাফা। নিট মুনাফা কত টাকা হয়েছে একটু বলবা? 36,500 টাকা। 36,500 টাকা। 1 লক্ষ টাকা 575 টাকা। আচ্ছা, ঠিক আছে। 36,000 1 লক্ষ 36,575 টাকা। এইটার সাথে উত্তোলন থাকলে কি করতে হবে? মাইনাস। আচ্ছা, উত্তোলন আমাদের দুইটা আছে। একটা দেখো আমাদের রেয়া মিলে উত্তোলন আছে, খেয়াল করবা না, 3টা উত্তোলন আছে। একটা আছে রেয়া মিলে ডাইরেক্ট উত্তোলন লেখা আছে কত টাকা? 35,000 টাকা। আবার দেখো রেয়া মিলের একদম নিচে আরেকটা দেয়া আছে আয়কর, এটাও কিন্তু উত্তোলন, এটারও কি করতে হবে? মাইনাস। এরপরে আছে পণ্য উত্তোলন 1,000 টাকা। তো আমরা এইভাবে লিখতে পারি 35,000 যোগ 1,000 যোগ 5,000। তাহলে উত্তোলনের পরিমাণ মোট কত হলো আমাদের? 41,000 টাকা। 41,000 টাকা এভাবে মাইনাস করতে পারবে। যদি তোমরা এইভাবে মাইনাস না করতে চাও, তাহলে তোমরা আগে উত্তোলন লিখে আগে 35,000 টাকা মাইনাস করো, এরপরে পণ্য উত্তোলন লিখে 1,000 টাকা মাইনাস করো, তারপরে আয়কর লিখে 5,000 টাকা মাইনাস করো। আমি ওইটাও দেখাই দিচ্ছি। ঠিক আছে, দুইভাবে করলেই হবে। তাহলে প্রথমে উত্তোলন লিখে আমরা মাইনাস করতেছি হচ্ছে কত টাকা ছিল যেন? 35,000। তাহলে 1,36,575 এর সাথে 35,000 টাকা মাইনাস করলে 1,01,535 টাকা। এটার সাথে আমাদের আয়কর মাইনাস করো, আগে রেয়া মিলের মাইনাস করে শেষ করো। আয়কর ছিল কত টাকা? 5,000 টাকা। 5,000 টাকা মাইনাস করলে কত থাকে দেখো তো? 96,000। একটু মাইনাস করো, 1,01,575 থেকে 5,000 টাকা মাইনাস করলে 96,575 টাকা। এটার থেকে আবার আমাদের পণ্য উত্তোলন কত আছে? পণ্য উত্তোলন আছে হচ্ছে 1,000 টাকা। 1,000 টাকা যদি আমরা মাইনাস করি 95,075। আচ্ছা, এটা তোমরা বাইরে দিয়ে দাও, 95,575 টাকা। আর তো কোনো কাজ নেই। 95,575 টাকা। 95,575 টাকা আগে তৃতীয় ঘরে দিয়ে, তারপরে সাধারণ সঞ্চিতিটা কি করবো আমরা? সাধারণ সঞ্চিতি কত টাকা ছিল? 10,000 টাকা। তাহলে 1,05,500। তাহলে এটা মালিকানা সত্ত্ব বিবরণী সমাপনী উদ্বৃত্ত হচ্ছে এটা, মানে লাস্ট রেজাল্ট 1,05,575। কি করলাম আরেকটা একটু দেখি। মূলধনের সাথে লাভ মিলে প্লাস করবা, লস হলে উত্তোলন। ইচ্ছা করলে তুমি 3টা উত্তোলনটা একসাথে যোগ করো, আমি প্রথমে দেখাইছি কিভাবে মাইনাস করতে হবে। এছাড়াও তুমি আগে লিখো উত্তোলন, এরপরে লিখো রেয়া মিলে আয়কর আছে, আয়কর মাইনাস করো, এরপরে পণ্য উত্তোলন সমন্বয় ঠিক আছে মাইনাস করো, এরপরে সাধারণ সঞ্চিতিরে তৃতীয় ঘরে নিয়ে প্লাস করে দাও, শেষ মালিকানা সত্ত্ব বিবরণী। ঠিক আছে, এরপরে আর্থিক অবস্থার বিবরণীটা নিয়ে আলোচনা করতেছি। আমাদের মার্কারে কাজই নাই, খুব বুঝে নিতে হবে। আবার কাজ মাঝখানে শেষ হয়ে যেতে পারে, আজকে ক্লাসে একটু ডিস্টার্ব হইতেছে, সবার একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। যারা লেকচার শুনতেছি লেকচারে মনোযোগ রাখবো, আর বোর্ডটা তো শুধু রাফ করতেছি, অঙ্কটা বুঝা দিয়ে হলো কথা। কিভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণীটা, সবচেয়ে বড় টার্গেটটা হবে যে আর্থিক অবস্থার বিবরণীটা আমরা কিভাবে শুরু করতেছি, আর্থিক অবস্থার বিবরণীটা আমরা কিভাবে শেষ করতেছি। এটা হলো ফ্যাক্ট, এটা হলো শেখার জিনিসটা। আসলে বোর্ড দেখার পিছনে বুঝানোর পিছনে তোলাও লাগবে না, যেহেতু এটা মানে উদাহরণ করেই দেওয়া আছে, আমাদের মেন বইতেই করে দেওয়া আছে। তাহলে এখানে করার পিছনে উদাহরণ 5-এ আছে, পেজ নাম্বার 165। আমরা আর্থিক অবস্থার বিবরণী করব। আগে আমরা আমাদের সামনে তো ছক করা আছে, মুছে দিই।
এটা মালিকানা সত্ত্ব বিবরণী আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের আর্থিক অবস্থার বিবরণীটা করতে হলে আমরা আগে আমরা হেডিংগুলো বসাবো। এখানে লিখবো সম্পত্তি সমূহ। প্রথমে স্থায়ী সম্পদ, একটু খেয়াল করবো যে কিভাবে আমরা অঙ্কটা শুরু করতেছি। এরপর হলো দীর্ঘমেয়াদী সম্পদ হচ্ছে বিনিয়োগ। যেহেতু আমাদের এই অঙ্কে দীর্ঘমেয়াদী বিনিয়োগটা নাই, আমরা ওই হেডিংটা আর দিব না, তাহলে জায়গাটা নষ্ট হবে। তাহলে আমরা দেখি তারপরে চলতি সম্পদ। আমাদের এই অঙ্কে বিলম্বিত বিজ্ঞাপনও নাই, প্রাথমিক খরচও নাই, এর জন্য অন্যান্য সম্পদেরও হেডিং আমরা দিব না। তাহলে এই অঙ্কটার ভিতরে আমাদের দুই টাইপের অ্যাসেট আছে, একটা ফিক্সড অ্যাসেট আর একটা কারেন্ট অ্যাসেট। স্থায়ী সম্পদ এবং চলতি সম্পদ। আরো দুইটা সম্পদ নাই, হেডিং দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা যাই হোক, চলতি সম্পদের থেকে একটু বেশি করে জায়গা রাখবো। দায় ও মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব লিখে প্রথমে চলতি দায়, চলতি দায় লিখবো, লিখে একটু বেশি জায়গা রাখবো। এরপরে লিখবো, খেয়াল করবো সবাই, সমাপনী মালিকানা সত্ত্ব। সমাপনী মালিকানা সত্ত্ব কত ছিল? 1,05,575। সবার আগে এই টাকাটা বসাবো। তোমরা খেয়াল করো অঙ্কটা কিভাবে ঢুকলাম, শুরুটা কিভাবে করে করলাম। আমাদের কিন্তু প্রথমে এটাই সমস্যা হবে যে পাঠ নিয়ে বসে থাকবো, কিন্তু কোন জায়গা থেকে শুরু করবো মাথায় ঢুকতেছে না। কি লিখবো আগে কিচ্ছু চিন্তা করার দরকার নেই, আগে আমরা হেডিংগুলো বসাবো। বসায়া এরপরে সমাপনী মালিকানা সত্ত্বটা লিখবো, যখন আগে ওই টাকাটা বসাবো। সবার আগে কোন টাকাটা বসাবো? সমাপনী মালিকানা সত্ত্বের যে টাকাটা আছে ওইটা আমরা বসাবো। বসাইলাম, বসানোর পরে আমরা শুরু করবো অঙ্ক। সবসময় মনে রাখবো সমন্বয় থেকে। আমরা আর্থিক অবস্থার বিবরণী কই থেকে শুরু করবো? সমন্বয় থেকে। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য তুলনা, এটা ক্রয় থেকে মাইনাস হচ্ছে, মূলধন থেকে মাইনাস হচ্ছে, এটা এই পার্টে আসবে না। অলিখিত আন্তঃফেরত, আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। বিক্রয় থেকে কি করতে হবে? মাইনাস, আরেকবার দেনাদার থেকে মাইনাস করতে হয়। খেয়াল করবো আমরা দেনাদারের সাথে কিভাবে এন্ট্রি করি, সবাই খুব মনোযোগ দিয়ে। দেনাদার আমাদের কত টাকা ছিল? 20,000 টাকা, মাইনাস আন্তঃফেরত। আন্তঃফেরত কত টাকা আছে? মানে দেনাদার কমপ্লিট করে যাবো, দেনাদারের আর কোনো কিছু বাকি রাখবো না। এরপর আমরা জানি অনাদায়ী দেনা আছে, একটা সমন্বয় আছে কত টাকা, এটার পরে এই যে আছে 2,000 টাকা, মাইনাস করবো কত টাকা বেরোবে? 14,000 টাকা, মাইনাস অনাদায়ী দেনা সঞ্চিতি, এটার উপরে 10% 1,400 টাকা, মাইনাস করলে 12,000। মানে দেনাদারের কাজটা আমরা কমপ্লিট করে দিয়ে গেলাম। ঠিক আছে, দেখো তো কি করলাম। দেনাদারের কাজটুকু করে আমরা কি করলাম? পুরোটুকুরে কমপ্লিট করলাম। কিভাবে? দেনাদারের সাথে আগে আন্তঃফেরত ছিল, আন্তঃফেরতটা মাইনাস করলাম। এরপরে অনাদায়ী দেনা আছে, এটারে মাইনাস করে দিলাম। এরপরে পার্সেন্ট দিয়ে বলছিল অনাদায়ী দেনা সঞ্চিতি বের করতে, মাইনাস করে দিলাম। যদিও আমরা করতেছি খ নাম্বার সমন্বয়, আমরা সরাসরি চলে গেছি আবার 5 নাম্বার সমন্বয় চলে গেছি, কারণ আমরা দেনাদারে একা ছাড়তে পারবো না। ওরে কমপ্লিট করে তারপরে বাইরে বের করে দেবো। কোনো হিসাব যদি আমরা একবার ধরি, ওটার সাথে যদি অন্য কোনো সমন্বয় কোনো কাজ থাকে, ওটারে কমপ্লিট করে তারপরে বের হইতে হবে। মনে থাকবে এটা। বই ফেরত আছে, আমরা জানি বই ফেরত পাওনাদার থেকে কি করতে হবে? আরেকবার মাইনাস করতে হবে। তাহলে আগে পাওনাদার বসাও। পাওনাদার কত টাকা আছে? 37,000 টাকা। আগে 37,000 টাকা বসাইলাম, মাইনাস বই ফেরত। বই ফেরত ক্রয় থেকে মাইনাস হয়, আরেকবার পাওনাদার থেকে মাইনাস করতে হবে। কত? 2,000 টাকা। মাইনাস করলে কত টাকা থাকবে? পাওনাদার 35,000 টাকা। ঠিক আছে ভাই, আন্তঃফেরত বিক্রয় থেকে মাইনাস, বই ফেরত পাওনাদার থেকে মাইনাস, আরেকবার এগুলো ক্রয় বিক্রয় থেকে মাইনাস হবে। মনে থাকে জানো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু সামনে কাজে লাগবে। আচ্ছা যাই হোক, বিমা প্রিমিয়ামের আমরা দেখছিলাম যে 375 টাকা, বিষয় বিবরণীতে দেখে আসলে বুঝতে পারবা 375 টাকা অগ্রিম ছিল। এখন আর বের করে দেখাবো না কিভাবে 375 টাকা আমরা বের করছিলাম, ওইখান থেকে দেখে আসতে হবে। অগ্রিম বিমা কত টাকা ছিল? 375 টাকা। এরপরে অব্যবহৃত মণিহারি আমাদের চলতি সম্পদ, অব্যবহৃত মণিহারি কত টাকা আছে? এইখানে কিন্তু মানে ডাইরেক্ট বসতেছে, আর ওইখানে প্লাস মাইনাস করে বসাই দিয়েছি, এখানে ডাইরেক্ট অগ্রিম বিমা বসাই দিয়েছি, অব্যবহৃত মণিহারি বসাইছি। কারণ ওইখানে আমরা যখন অগ্রিম বিমা থেকে মাইনাস করছি, বিমা তো আর আমাদের সম্পদ, সম্পদ কতটুকু? যেটুকু অগ্রিম আছে ওই অগ্রিমটুকুই আমরা সম্পত্তি পাশে আনতেছি। এরপরে আসা হচ্ছে দেনাদারের আদায় যোগ্যতায় সঞ্চিতি, এই মাত্র করে দিছি, এটার কাছে সমাপনী মজুদ আমাদের চলতি সম্পদ। সমাপনী মজুদ কত টাকা আছে? 40,000 টাকা। সমন্বয় করা আমাদের বাস র্যাঙ্কিং থেকে। এবার সম্পদ আর দায় বসাতো তোমার অঙ্ক। আর্থিক অবস্থার বিবরণীটা সহজ, ঝামেলা হলো বিশদ আয় বিবরণী। ওইখানে মোট লাভ বের করো, পরিচালন ব্যয় বের করো, আবার ওইখানে অগ্রিম আছে, বকেয়া আছে, ওগুলা ক্যালকুলেশন করে অগ্রিমগুলো বের করো, বকেয়াগুলো বের করো। আর যেহেতু বিশদ আয় বিবরণী করে আসছিলাম, এখন কিন্তু কোনো আলোচনাই করা লাগে না, কারণ অগ্রিম বিমা তো আমি করে আসছি।
বিষয়টা বিবৃতিতে ক্যালকুলেশন, এখানে আর নতুনভাবে ক্যালকুলেশন করার দরকার নেই। অব্যবহৃত মনিহারি সাধারণ খরচ থেকে মাইনাস করতে হবে, মনিহারি না থাকলে বিবিধ খরচ থেকে অফিস খরচ থেকে মাইনাস করতে, কত কাহিনী ছিল। এখানে কোনো কাহিনী নেই, ডাইরেক্ট বসে সমাপনী মজুদ কোনো বিবৃত পণ্যের ব্যয় মাইনাস করতে হয়, সব খরচগুলো প্লাস করে দ্বিতীয় ঘরে নিয়ে তারপরে প্লাস মাইনাস করে ঝামেলা। এর চাইতে আমাদের একদম এইটা খুব সহজ। সমাপনী মালিকানা সূত্রটা লিখলাম, বই আন্তঃফেরত ছিল, দেনাদারের সাথে প্লাস মাইনাস করে অনাদি দেনা সংস্কৃতি বসে দিলাম, এরপরে পাওনাদারের সাথে বই ফেরত ছিল বসে দিলাম, অগ্রিম বিমা অব্যবহৃত মনিহারি সমাপনী মজুদ পণ্য বসে দিয়েছি, শেষ সমন্বয় করে। এবার র্যাঙ্কিং থেকে সম্পদ আর দায় বসাবো, অঙ্ক আমাদের শেষ। দেনাদার আমাদের হয়ে গেছে, পাওনাদার হয়েছে, দালান কোঠা আমাদের স্থায়ী সম্পদ। দালান কোঠা, দালান কোঠা কত আছে? 70,000 টাকা। দালান কোঠা 70,000 টাকা দিয়ে দিলাম। যেহেতু এটার সাথে কোনো সমন্বয় নাই, যদি অপচয় ধরতে বলতো তাহলে অপচয় ধরে প্লাস মাইনাস করে তারপরে বসাতে হবে। এরপর আছে হাতে নগদ, আছে 18,600 টাকা। হাতে নগদ আমাদের চলতি সম্পদ। হাতে নগদ, হাতে নগদ আছে 18,600 টাকা। এই হাতে নগদটার সাথে অনেক এন্ট্রি থাকতে পারে, যে তোমার নগদ তহবিলের মধ্যে দুইটি মূল্যহীন চেক আছে। মূল্যহীন চেক থাকা মানে কি? নগদের মধ্যে ঢুকে গেছে, তাহলে ওইটা আমাদের যেহেতু মূল্যহীন, তাহলে নগদ টাকা কি কমবে না বাড়বে? কমবে। হাতে নগদ থেকে মাইনাস করবো, আরেকবার বিবিধ প্রতি টাকা পরিচালন ব্যয়, তারপরে বলবে যে ক্যাশ বাক্স থেকে 600 টাকা চুরি হয়ে গেছে, এইখানেও তোমার নগদ টাকা কমবে, এটা হাতে নগদ থেকে মাইনাস করতে হবে, আরেকবার তোমার অপরিচালন ব্যয় অন্যান্য ব্যয় বসবে। এরপরে বলতে পারে মামলা পরিচালন ব্যয় 1000 টাকা প্রদান করা হয়েছে, 1600 টাকা প্রদান করা হয়েছে। 18,600 থেকে মামলা পরিচালন ব্যয়টাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। আরেকবার মামলা পরিচালন ব্যয়টা আমাদের পরিচালন ব্যয়, ওগুলো অপরিচালন ব্যয় ছিল, অপরিচালন ব্যয় বসেছে, এটা পরিচালন ব্যয়, এটা পরিচালন ব্যয় বসেতে হবে। আবার যদি বলে নগদে বিক্রয়, এসব ভুক্ত করা হয়নি, তাহলে নগদে বিক্রি করলে নগদ টাকা বাড়বে, এটা নগদের সাথে কি করতে হবে? প্লাস, আর বিক্রয়ের সাথেও কি করতে হবে? প্লাস, প্লাস করতে হবে, বিক্রয়ও বাড়বে। এখন কোনো কারণে যদি নগদ টাকা বাড়ে তাহলে নগদ টাকা বাড়বা, কোনো কারণে যদি নগদ টাকা কমে তাহলে নগদ টাকা কমাবা। যাই হোক, অনেক আলোচনা করলাম হাতে নগদ নিয়ে, কারণ এটা সমন্বয় যখন আমরা এক্সারসাইজগুলো করতে যাব, এরকম অনেক প্রায় অঙ্কেই দেখবা যে হাতে নগদের সাথে সমন্বয়গুলো থাকবে, এটা বুঝা করতে হবে। যাই হোক, মূলধন উত্তোলন, প্রারম্ভিক মজুদ পণ্য ক্রয় বিক্রয়, দালানের মেরামত শুল্ক, ডক চার্জ, বেতন মজুরি, সাধারণত ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত আমাদের চলতি দায়। আমি শুধু সম্পদ আর ব্যাংক বলে থামবো, তা নাহলে আর থামবো না। ব্যাংক জমাতিরিক্ত কত টাকা আছে? 3,000 টাকা সরাসরি বসে দিলাম। ব্যাংক জমাতিরিক্তের সুদ হচ্ছে অপরিচালন ব্যয়, আর ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে চলতি দায়, মনে রাখতে হবে এটা। তারপরে হচ্ছে বিমা প্রিমিয়াম, লিগ্যাল চার্জ দরকার নেই, বিজ্ঞাপন তো ব্যয়, বিভিন্ন ক্ষতিও ব্যয়, ব্যাংক জমাতিরিক্তের সুদ অপরিচালন, প্রাপ্ত বার্তা ভ্রমণ খরচ দরকার নেই, প্রাপ্ত বাড়ি ভাড়া দরকার নেই, আয়করের দরকার নাই। তাহলে আমাদের অঙ্ক শেষ। সরি, বাড়ি ভাড়া, আচ্ছা এটা আমি জান করছি, তবে ভুলে গেছি। 1 মাসের বাড়ি ভাড়া অনাদায়ী, 1 মাসের বাড়ি ভাড়া বকেয়া আয়, বকেয়া আয় আমাদের জন্য চলতি সম্পদ, মনে রাখতে হবে। তাহলে বকেয়া বাড়ি ভাড়া একটু এখানে লিখে দিই, জায়গা একটু কম। বকেয়া বাড়ি ভাড়া কত টাকা ছিল? 1000 টাকা। এটা তো বুঝাইছি, এটা বুঝাবো না। যাও, স্থায়ী সম্পদ একটা আছে 70,000, একটা দাগ দিয়ে বসাও, আর একটা যদি স্থায়ী সম্পদ থাকে থার্ড ধরে নেওয়া যায়, যেহেতু আমি দ্বিতীয় ঘরে বসাইছি কারণ 2টা স্থায়ী সম্পদ থাকে, তোমরা একটা দাগ দিয়ে থার্ড ধরে নিলে হবে। চলতি সম্পদ মোট কত টাকা হবে? 73,575 টাকা। এই দুটারে যোগ করলে একজন বলুন 1,43,575। 1,43,575 একদম বোঝা যাচ্ছে না, মাত্র লেখাটা একটু বুঝে নিব আমরা। আর চলতি দায় আমাদের ছিল হচ্ছে 35,000 আর 3,000, তাহলে কত টাকা হচ্ছে? 38,000 টাকা। তাহলে মালিকানা সত্ত্ব ছিল 1,05,575, তাহলে যোগ করলে কত হইতেছে? 1,43,575। তাহলে প্রমাণ হলো a সমান l প্লাস b। আমরা দেখো যারা বেসিক ক্লাস করতেছো, যারা বেসিক ক্লাসেও থাকতেছো, একটা জিনিস লক্ষ্য করে দেখো, যখন আমরা বিবরণী ছক করি তখন আমরা প্রমাণ করি কি a সমান l প্লাস b। এখানে কি আমরা আলাদা কিছু প্রমাণ করছি? যখন আমরা প্রথম লেকচার শুনতেছি তখন, একদম হিসাব বিজ্ঞানের প্রথম লেকচারে যখন অ্যাকাউন্টিং ইকুয়েশন করতেছি তখন আমরা প্রুফ করতেছি a সমান l প্লাস ওই। আর এখন যখন আমরা 10 নম্বর অধ্যায় বলতে গেলে শেষ অধ্যায়ে বলা যায় হিসাব বিজ্ঞানের আর্থিক ইউনিট ফাইনাল, এখন ওইখানেও আমরা প্রমাণ করতেছি a সমান l প্লাস ওই। তার মানে হিসাব বিজ্ঞানে a সমান l প্লাস ওই ছাড়া আর কিছুই নাই। যাই হোক, সাবধানের সাথে এই 3টা অঙ্কই আমাদের লেকচারে দেওয়া আছে, অথবা লেকচারগুলো হয়েছে, ভিডিও করা আছে, ইউটিউবে দেওয়া থাকে, যেখান থেকে সম্ভব ওইখান থেকে আমরা নিয়ে এটারে প্র্যাকটিস করার চেষ্টা করব। ঠিক আছে, আর এই ফাইনাল অ্যাকাউন্টগুলো মনোযোগ দিয়ে করার চেষ্টা করব।